আলমগীর স্বপন, এটিএন বাংলা, শেরপুর। রাজধানীর লাখ লাখ দর্শক দুপুর থেকে স্যাটেলাইট টেলিভিশন দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সাথে ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবাও। ডিপিডিসি শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত ঝুলন্ত তার অপসারণ শুরু করা এই সংকটের সৃষ্টি হয়। কবে বা কখন কেবল টিভির সংযোগ পুনঃস্থাপিত হবে তা এখনো নিশ্চিত নয়, তবে ইন্টারনেট সেবা চালু হতে 7 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। শওকত মিল্টনের রিপোর্ট। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে রবিবার থেকে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শাহবাগ থেকে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে উত্তরা পর্যন্ত এই তার অপসারণের কাজ চলবে। ফলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকার ইন্টারনেট সেবা ক্ষেত্র বিশেষে বাধাগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে স্যাটেলাইট টিভি দর্শকদের। তার কাটা শুরু হবার সাথে সাথেই রাজধানীর কেবল টিভি প্রচারে ধস নামে। কেবল অপারেটররা অভিযোগ করেন, মাটির নিচে বসানো অপটিক্যাল ফাইবার দিয়ে প্রযুক্তিগত কারণে কেবল টিভির প্রচার কাজ এনটিটিএন কোম্পানি করতে পারছে না। নেটওয়ার্ক ডাটা এবং ইন্টারনেটের জন্য কেবল টিভির কোনো প্ল্যানিংই ছিল না। কেবল টিভিটা পরে তারা অ্যাড করেছে, যেহেতু ডাটা এবং ইন্টারনেটের জন্য খুব বেশি ফাইবারের প্রয়োজন নেই, তারা সেইভাবে লে করেছে। এখন আমরা যখন ফাইবার পয়েন্ট টু পয়েন্ট চেয়েছি, মিনিস্ট্রিতে যায় মিটিং এর সময় বলে যে হ্যাঁ আমরা পয়েন্ট টু পয়েন্ট দিব। যখন আমাদের সাথে যখন নেগোসিয়েটে বসে তখন বলে যে না, আমরা একটা পয়েন্টে ওখান থেকে আমরা রিট্রান্সমিট করবো। তো একটা ছবি যখনই রিট্রান্সমিট হবে, আজকে যে কোয়ালিটিটা মানুষ পাচ্ছে সেটা পাচ্ছে না। তবে শনিবার এক সংবাদ সম্মেলনে আইএসপি অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করেছিল ইন্টারনেট সার্ভিস ব্যাহত হবার। তবে এ নিয়ে সরকারি দপ্তরগুলো ছিল নীরব। আগামীকাল যখন ওইসব সড়কের সবগুলো কেবলস কেটে ফেলা হবে, তখন বড় বড় ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। সংবাদপত্র সহ যেহেতু সরকার আর আমাদের সময় দিতে চাচ্ছেন না, তাই আমাদের অনেক সম্মানিত গ্রাহকদের আগামীকাল ইন্টারনেট নিয়ে ভোগান্তির সম্মুখীন হতে হবে। ঝুলন্ত তার কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা অবশ্য এ কারণে সাময়িক সমস্যা হলেও ঢাকা সৌন্দর্যের স্বার্থে তা মেনে নেবার জন্য সবার প্রতি আহ্বান জানান। যেকোনো একটা নতুন প্রযুক্তি, নতুন একটা পরিবর্তনে একটু অসুবিধা হতে পারে। আমি যারা গ্রাহক আছেন তাদেরকে ধৈর্যের সাথে এই পরিবর্তনটা মেনে নেওয়ার জন্য এবং এই পরিবর্তনকে স্বাগতম জানানোর জন্য অনুরোধ রাখবো। কেবল টিভি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বছরের পর বছরের কয়েকশো কোটি টাকার বিনিয়োগ এভাবেই লুটপাট হতে শুরু করে কাটার পরপরই। আমি দোষিলাম, তার এখানে সবাই নিতেছে। ডিপিডিসির তাড়াহুড়া এবং এনটিটিএন কেবল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সমন্বয়হীনতার কারণে আজ থেকে ঢাকা শহরের শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত যে ঝুলন্ত তার অপসারণ শুরু হয়েছে, এর ফলে এই নগরীর 80% দর্শক কেবল টিভি দেখা থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেছেন কেবল টিভি অপারেটররা। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলেছেন এ কারণে ইন্টারনেট সেবাও বাধাগ্রস্ত হতে পারে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা। 2011 সালের সেপ্টেম্বরের মধ্যে স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস চালু না করলে ছাত্র ভর্তির অনুমতি পাবে না কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে অভিযোগ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ অবস্থা চলতে দেয়া হবে না। সচিবালয় সংবাদ সম্মেলন করে সরকারের এই কঠোর মনোভাবের কথা জানান শিক্ষামন্ত্রী। মাহফুজ বিশুর রিপোর্ট। প্রতি বছর 40 থেকে 60,000 শিক্ষার্থীর উচ্চশিক্ষার ঠিকানা এইসব বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1992 সালে সরকারের অনুমোদনের পর এ পর্যন্ত এরকম বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 56টি। তবে শিক্ষার মান রক্ষায় ব্যর্থতার কারণে 2006 সালে 5টি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় সরকার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1998 সংশোধন করে গত 18 জুলাই নতুন আইন পাশ করে জাতীয় সংসদ। বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের মতামত নিয়ে এ আইন পাশ করা হলেও 51টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পর্যন্ত মাত্র 8টি তা মেনে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। অন্তত 22টি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো জমি কেনেনি। শিক্ষার মান উন্নয়ন নিয়ে জনমনে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি সরকারও অত্যন্ত উদ্বিগ্ন। সাময়িক অনুমতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা এ যাবৎ স্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত অবকাঠামো এবং সুযোগ সুবিধা সৃষ্টিপূর্বক শিক্ষা কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন, তারা আগামী সেপ্টেম্বর 2011 অর্থাৎ ফল সেমিস্টার যেটা হবে 2011 এরপরে আর কোনো প্রোগ্রাম করছে নতুন ছাত্রছাত্রী ভর্তি করতে কিংবা ছাত্র ভর্তির বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
এ অবস্থায় অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের মতো আচরণ করছে বলে মনে করে সরকার। এছাড়া নিয়ম ভেঙে আউটার ক্যাম্পাস পরিচালনা ও বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করারও অভিযোগ আছে এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। কেউ অনুমোদন ছাড়া শুধু তো খোলা দূরের কথা, কোনো লিফলেট বিলি করতে পারবে না, কোনো প্রচার করতে পারবে না। আপনারা জানেন যে এইবার একটা আন্তর্জাতিক মেলা এরকম নামে করতে চাইছিল, আমরা বন্ধ করে দিয়েছি। বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় এবং ব্যস্ততম সড়কের পাশে মার্কেট, দোকান, হোটেল, রেস্তোরাঁ, এমনকি সিএনজি স্টেশনের উপরে খুবই স্বল্প পরিসরে ভাড়া করা ভবন ক্যাম্পাস খুলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। এদিকে আরো 42টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন জমা আছে শিক্ষা মন্ত্রণালয়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনো সংকট সৃষ্টি না হয় সেজন্য শিগগিরই আরো কয়েকটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিবে সরকার। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সুইডেনের রাজধানী স্টকহোমে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং 2 জন আহত হবার ঘটনায় তদন্ত নেমেছে সুইডিশ পুলিশ। এটিকে একটি সন্ত্রাসী অপরাধ হিসেবে দেখছে তারা। এর আগে এই ঘটনাকে একটি ব্যর্থ সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ল ব্লেডট। তিনি বলেন, সন্ত্রাসীরা ঠিকভাবে আঘাত হানতে পারলে ভয়ানক ক্ষতি হতে পারত। স্টকহোমের ব্যস্ত ড্রপ নিগাটন এলাকায় বিস্ফোরিত 2টি বোমার প্রথমটি ছিল একটি গাড়ি বোমা। বিস্ফোরণের কিছুক্ষণ আগে তারা মুজাহিদিন নামে একটি গোষ্ঠীর কাছ থেকে হুমকির ইমেইল পেয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা টিটি। আফগানিস্তানে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে সুইডেনের 500 সেনা মোতায়েন আছে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। এর পর 3 বছরের মাথায় 1999 সালে ইংল্যান্ডে বসে ক্রিকেটের 7ম বিশ্বকাপের আসর। মূল আয়োজক ব্রিটেন হলেও স্কটল্যান্ডে 2টি এবং আয়ারল্যান্ড, ওয়েলস এবং নেদারল্যান্ডসে হয়েছিল 1টি করে ম্যাচ। 97-এ আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে স্বপ্নের বিশ্বকাপে পা রাখে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে ব্যর্থ টাইগাররা স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে চমক দেখায়। কোয়ার্টার ফাইনালের বদলে চালু হয় সুপার 6। গ্রুপ সেরা 3টি দল উঠে সুপার 6-এ। এরপর সেমিফাইনাল, ফাইনাল জিতে শুরু অস্ট্রেলিয়ার সাম্রাজ্য, জানাচ্ছেন পরাগ আরমান। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যেন 1992 সালের পুনরাবৃত্তি। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার আর রাজ্জাকের বোলিং তাণ্ডবে 241 রানে থামে 7 উইকেট হারানো কিউইরা। জবাবে সাইদ আনোয়ারের অপরাজিত 113 আর ওয়াজাহাতুল্লাহ ওয়াসির 84-তে 242 রান তুলে 9 উইকেটের জয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পাকিস্তান। দ্বিতীয় সেমিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। স্টিভ ওয়ার্ড, ড্যারেন লেম্যানের 50-তে কোন রকমে 200 টপকায় উজিরা। শন পোলক 5টি ও অ্যালান ডোনাল্ড 4টি উইকেট নিয়ে 213 রানে অল আউট করেন অস্ট্রেলিয়াকে। প্রোটিয়াসদের চোখে তখন প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন। জবাবে শেন ওয়ার্নের ঘূর্ণি বলে হাবুডুবু খাওয়া দক্ষিণ আফ্রিকা নিজেদের ইনিংসকে বেশি দূর টেনে নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকার 4 উইকেট নিয়ে লো স্কোরিং ম্যাচটাকে জমিয়ে তোলেন ওয়ার্ন। তখনও বাকি ছিল ট্র্যাজেডির। জেতার জন্য শেষ ওভারে প্রোটিয়াসদের প্রয়োজন 9 রান, হাতে 1 উইকেট। ফ্লেমিং এর প্রথম 2 বলে 2 বাউন্ডারিতে স্কোরটা সমান করেন ক্লুজনার। জয়সূচক রানের অপেক্ষা, পরের বলে কোনো রান নয়। এর পরের বলে ক্লুজনার ডোনাল্ড ভুল বোঝাবুঝিতে রান আউট। দুদল 213 রানে অল আউট। নিয়ম অনুযায়ী সুপার 6-এ পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা অস্ট্রেলিয়া খেলে ফাইনালে আবারও কপাল পড়ে দক্ষিণ আফ্রিকার। শতাব্দীর শেষ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে 21 রানের 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পাকিস্তান। ওয়ানের গুগলিতে খেই হারানো পাকিস্তানি ব্যাটসম্যানরা সাজ করে ফেরার প্রতিযোগিতায় নামলে 133 রানে অল আউট ওয়াসিম আকরামের দল। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম রানে অল আউটের রেকর্ড। জবাবে অ্যাডাম গিলক্রিস্টের 36 বলে 54 রানের মারমুখী ব্যাটিং আর মার্ক ওয়ার অপরাজিত 37 রানে 20 ওভারেই খেলা শেষ। পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপের নতুন ট্রফিটা হাতে তোলেন স্টিভ ওয়া। সেই থেকে শুরু ক্রিকেটে অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর।
বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এফসি বা ফুটবল ক্লাব অফ বার্সেলোনা। বিশ্বখ্যাত ক্লাবটির বিশেষত্ব হচ্ছে শৈশব থেকেই এর খেলোয়াড়দের গড়ে তোলা হয়। আর এই ক্লাব সম্পর্কে জানতে প্রতিদিনই সেখানে ভিড় করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক পর্যটক। বার্সেলোনা ক্লাব ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি ভানুরঞ্জন চক্রবর্তী, সাথে ছিলেন আমাদের স্পেন প্রতিনিধি রূপচাঁদ দাস রূপক। 1899 সালে বার্সেলোনা ফুটবল ক্লাব প্রতিষ্ঠার পর থেকে ম্যারাডোনা, রোমারিও আর রোনালদিনহোর মতো বিশ্বখ্যাত ফুটবলাররা এই ক্লাবের হয়ে খেলেছেন। এখন এই দলে আছেন ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি সহ ডেভিড ভিয়া, জাভি আর ইনিয়েস্তার মতো বিশ্বের অনেক সেরা ফুটবলার। গত বছর 4টি কাপ জয় করে বার্সেলোনা ক্লাব সারা বিশ্বের ফুটবল প্রেমীদের অবাক করে দেয়। I don't think there can be anything bigger. They've got so many trophies. We've just been seeing the trophies inside. And all the famous players like Messi. I think if I'm right, it's the biggest club ground in the world. Just about, Manchester United, which we come from England. I love football. We love everyone here love football, and so we want to see this temple. মাত্র 6 বছর বয়সী শিশুদের নিয়ে বার্সেলোনা ফুটবল ক্লাবে প্রশিক্ষণ শুরু হয়। পিউয়েল, জাভি ও ইনিয়েস্তা সহ বার্সেলোনার অনেক খেলোয়াড়ই ছিলেন ক্লাবটির নিজস্ব স্কুলের ছাত্র। শিশু বয়স থেকে খেলা শেখানোই আমাদের ক্লাবের নিয়ম। পিউয়েল, মেসি আর ইনিয়েস্তারা এভাবেই খেলা শিখেছে। বিশ্বমানের খেলা খেলতে হলে সবারই উচিত শিশু বয়স থেকে খেলা। বার্সেলোনা ফুটবল ক্লাবের রয়েছে সোনালী অতীত। ক্লাবটি স্পেনের প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে 20 বার, রজার কাপে 25 বার আর ইউরো চ্যাম্পিয়ন লিগ জিতেছে 3 বার। গত বিশ্বকাপে স্পেন জাতীয় দলের 8 জন খেলোয়াড়ই ছিলেন বার্সেলোনা ফুটবল ক্লাবের। বার্সেলোনা ক্লাবের এই মাঠে খেলেই ইনিয়েস্তা, সাবির মতো প্লেয়াররা বিশ্বকাপের মাধ্যমে স্পেনকে বিশ্বের দরবারে তুলে ধরেছে এবং ইনিয়েস্তা, সাবি তাদেরকে এই ক্লাব গড়ে তুলেছে খুব ছোট সময় থেকেই অনুশীলনের মাধ্যমে তাদেরকে বড় করেছে। বাংলাদেশেও বাংলাদেশের ক্লাবগুলো যদি এভাবে ছোট সময় থেকেই বাচ্চাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে তারাও হয়তো একদিন বড় হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে, এমনটাই মনে করে এখানকার ক্লাবের সদস্যরা। ভানুরঞ্জন চক্রবর্তী, এটিএন বাংলা, বার্সেলোনা ক্লাব মাঠ, বার্সেলোনা, স্পেন। পর্যটন শহর কক্সবাজারে প্রথম সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে অনু লামার হ্যাটট্রিকে নেপাল 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। খেলার 21 মিনিটে অনুর গোলে এগিয়ে যায় নেপাল। এই গোলের রেশ কাটতে না কাটতেই 35 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষে 3 মিনিট আগে আত্মঘাতী গোলে 3-0 লিড নেয় বিজয়ী দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর 51 এবং 67 মিনিটে যমুনা গোল করে ব্যবধান 5-0 করেন। 72 মিনিটে অনু লামা আরও 1 গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবং খেলাটি সরাসরি সম্প্রচার করে। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম পড়ছি আরেকবার। চট্টগ্রাম ইপিজেডে 3টি কারখানা বন্ধ ঘোষণায় ভাঙচুর, অগ্নিসংযোগ, গোলাগুলি, 3 জনের মৃত্যু, আহত শতাধিক। নিরাপত্তা না দিলে ব্যবসা সম্ভব নয়, দাবি ইয়াং ওয়ান গার্মেন্টস চেয়ারম্যানের। প্রধানমন্ত্রী সংসদে খালেদা জিয়ার সম্পদের যে তথ্য দিয়েছেন তা সঠিক জানালেন আশরাফ। এই বক্তব্য প্রত্যাহার করতে শেখ হাসিনার প্রতি খন্দকার দেলোয়ারের আহ্বান। শেয়ার বাজারে এ যাবৎকালে সর্বোচ্চ দরপতন, মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্টরা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ডক্টর ইউনূস, বললেন গণমাধ্যমে আলোড়ন ষড়যন্ত্র না হলেও এর পেছনে কারো উৎসাহ আছে। এবং তামিমের অনবদ্য 95 রানে জিম্বাবুয়েকে শেষ ওয়ানডেতে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতল বাংলাদেশ। এখনকার মতো খবরে পর্যন্তই। পরের খবর দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে।